বাংলাদেশের অনির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস তিনি কি মতলব বাড়ছেন, যেভাবে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে প্রায় তার অঙ্গুলি হেলনে নাচাচ্ছেন। যতবার তারা কথা বলতে চাইছেন ততবার তিনি এমন সমস্ত বার্তা দিচ্ছেন তিনি যেন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মোহাম্মদ ইউনূস একটা জিনিস খুব ভালো মতো জানেন, যত পারবেন সময়টা নষ্ট করতে হবে। যখন ইউনূস দেখলেন না এইভাবে খলিলুর রহমানকে এর মাথার উপরে বসিয়ে দিয়ে কিচ্ছু করতে পারছে না সেনাবাহিনীকে, তখন অনেকে বলছেন তিনি অন্য মতলব আঁটছেন। এখন তিনি চাইছেন মসনদে যতদিন থাকা যায় ততদিন থাকবেন, কিন্তু তার পাকা ধানে মই দিয়েছে এই সেনাপ্রধান। এখন যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বলছে জামাতে ইসলামেও, অর্থাৎ জামাতে ইসলামী যারা, তারাও ভালো ফলাফল করতে পারবে না। আগামী ডিসেম্বরের মধ্যে তাত্ত্বিকভাবে বলুন বা বাস্তব বলুন, দুজনের মধ্যে একজনকে হাঁটতে হবে, একজনকে জিততে হবে। বাংলাদেশের সেনা প্রধানের প্রাণহানির কি সম্ভাবনা রয়েছে? বাংলাদেশের শকুনি মামা অর্থাৎ বাংলাদেশের অনির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস তিনি কি মতলব বাড়ছেন, তার মোডাস অপারেন্ডি কি? প্রথমত আমরা সবাই জানি তাকে ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে কোনোভাবেই নির্বাচন সে করাবে না। নির্বাচন করালেই তার অস্তিত্বের সংকট হবে। যদি না তার আগে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতিকে অধিক ক্ষমতা দেওয়া হয়, যাতে রাষ্ট্রপতি অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে ওঠে সে দেশের রাষ্ট্রপ্রধান, এবং তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে গণভোটের মাধ্যমে যে দলই আসুক সেখানে তার কথাই খাটবে। কিন্তু এখানে দুটি খুব বড় গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত বাংলাদেশের সংবিধানটা পরিবর্তন ঘটাতে হবে। অনেকে বলছেন ঘটাতেও পারেন, কারণ ইতিহাসটা যেভাবে বদলে দিতে চাইছেন, যেভাবে শেখ মুজিব, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এগুলোকে নস্যাৎ করা হচ্ছে খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে, সেই জন্য অনেকেই বলছেন হ্যাঁ এটা সম্ভব। অর্থাৎ সেদিন আর বেশি দূরে নেই যেদিন সংবিধান এবং রাষ্ট্রপতি পদে তিনি বসবেন এবং রাষ্ট্রপতি হয়ে উঠবে রাষ্ট্রপ্রধান, অর্থাৎ সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতি ক্ষমতাবান হবে, আর সেই দিনই গণভোট হবে। এটাই চাইছেন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের শকুনি মামা, অথবা বলতে পারেন বাংলাদেশের ধুরন্ধর নাম্বার 1 অর্থাৎ মোহাম্মদ ইউনূস। লোকটার ক্ষমতা আছে বটে, যেভাবে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে প্রায় তার অঙ্গুলি হেলনে নাচাচ্ছেন। যতবার তারা কথা বলতে চাইছেন ততবার তিনি এমন সমস্ত বার্তা দিচ্ছেন তিনি যেন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মনে হচ্ছে রাজা রামমোহন রায় অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রূপে তিনি যেন জন্ম নিয়েছেন বাংলাদেশে, আর বাংলাদেশে তিনি সমাজ সংস্কার করতে চাইছেন। আসলে কোনো সমাজ সংস্কার নয়। তিনি বাংলাদেশে বলছেন বাড়িতে বসে পাসপোর্ট পেয়ে যাবেন। তিনি বাংলাদেশে বলছেন যে যাতে দুর্নীতি না হয় সেই জন্য সমস্ত কিছু তিনি বলছেন একেবারে সব কিছু ডিজিটালি হবে। এসব তো অনেক আগেই বাংলাদেশে ঘোষণা হয়ে গিয়েছিল। বাংলাদেশেরও অনেক আগে ভারতবর্ষে এসব তো চালু হয়ে গেছে। তাহলে নতুনটা কি? আসলে কোনো কিছুই নতুন নয়। পুরনো মদকে নতুন মদে অর্থাৎ নতুন বোতলে ঢেলে নতুন মদ হিসেবে চালানোর চেষ্টা করছেন। আসলে মোহাম্মদ ইউনূস একটা জিনিস খুব ভালো মতো জানেন, যত পারবেন সময়টা নষ্ট করতে হবে। যত সময় নষ্ট হবে তত তিনি মসনদে গেড়ে বসতে পারবেন। আমি আবার ফিরে আসি সেই সম্ভাবনায়। তাহলে কি সংবিধান পরিবর্তন হবে, মোহাম্মদ ইউনূস তারপর রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতি হয়ে উঠবেন রাষ্ট্রের প্রধান? অনেকে বলছেন এটা করতে অনেক সময় লেগে যাবে এবং এর পেছনে অনেক আইনি ঝক্কি রয়েছে। অন্যদিকে সেনাপ্রধান অর্থাৎ ওয়াকারুজ্জামান তিনি পেশাদার মানুষ। অনেকে বলছেন যে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান
এই তিনটে দেশকে যদি তুলনা করেন, পাকিস্তান আর বাংলাদেশকে ভারতের সঙ্গে তুলনা করা যায় না, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের শিকড় আমাদের মাটিতে গভীরে চলে গেছে। অন্যদিকে বাংলাদেশ বা পাকিস্তানে গণতন্ত্র সবসময় টলমল করে। সেক্ষেত্রে সেনাবাহিনীর সেনাপ্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। বিভিন্ন সময় আমরা পাকিস্তানের ইতিহাস বা বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেয়। কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান অন্যরকম মানুষ। তিনি বলছেন তিনি পেশাদার মানুষ। এমনকি গত বছরে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন এবং শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনাবাহিনী বিচক্ষণতার পরিচয় দিয়েছে। শুধু পরিচয় দেননি সেনাপ্রধান, তিনি মোহাম্মদ ইউনূসকে, অনেকে বলেন তার ব্যক্তিগতভাবে পছন্দের ছিল না, কিন্তু দেশের কথা ভেবে তাকেই বসিয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। এবং এই উপদেষ্টার কি দায়িত্ব ছিল, যে যত তাড়াতাড়ি সম্ভব গণভোট করানো, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত হয়ে মানুষ যে সরকার করবে সে সরকার চালাবে, সেনাবাহিনীর কাজ করবে, পেশাদারি দক্ষতায় তারা তাদের সীমানার অতন্দ্র প্রহরার কাজ করবে, এবং সেনাবাহিনী বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রে তাদের যে নির্দিষ্ট করণীয় কাজ তা করে যাবে। বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিন্তু এটাই চাইছেন, যে কারণে তিনি কিছুদিন আগে সাম্প্রতিককালে উষ্মা প্রকাশ করেছেন। উষ্মা প্রকাশ করে কি বলছেন যে সেনাবাহিনীর কাজ প্রশাসনিক কাজ নয়, সেনাবাহিনীর কাজ বাংলাদেশের রাস্তাঘাটে দাঁড়িয়ে ট্রাফিক ঠিক করা নয়, সেনাবাহিনীর কাজ পুলিশের কাজ নয়। তিনি চান যত দ্রুত সম্ভব সেনাবাহিনী বারাকে চলে যাক এবং দেশের কাজ করুক। তিনি নিজেও তাই চান। এর মধ্যেই তিনি রুশ দেশে গিয়েছিলেন, আর তিনি রুশ দেশে যেতেই কি হয়েছে, মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুল, অর্থাৎ এর ঘনিষ্ঠ খলিলুল, তাকে নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছিলেন? তার কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ক্ষমতা খর্ব করার জন্য। পেরেছেন কি? না, সেনাপ্রধানের ব্যক্তিত্বের সামনে খলিলুল দাঁড়াতে পারেননি, অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা দাঁড়াতে পারেননি। তিনি চেয়েছিলেন বাছাই অফিসাররা তার অফিসে আসুক, তার নিজস্ব অফিস থাকুক। তিনি একটা সমান্তরাল সেনাবাহিনীর সেনাপ্রধানের পাশাপাশি একটা সমান্তরাল একটা সেনাবাহিনী পরিচালনা করবেন, পারেননি। একেবারে শুরুতেই গোড়ায় নস্যাৎ করে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। পেশাদার মানুষ, তাতেও দমেননি। যখন ইউনূস দেখলেন না এইভাবে খলিলুর রহমানকে এর মাথার উপরে বসিয়ে দিয়ে কিচ্ছু করতে পারছে না সেনাবাহিনীকে, তখন অনেকে বলছেন তিনি অন্য মতলব আঁটছেন। সত্যি কি তাই? কেন তিনি অন্য মতলব আঁটছেন এ বিষয়ে বলবো, আমি নেক্সট স্লাইডে চলে যাব। আসলে বাংলাদেশের সেনাপ্রধান পরিষ্কার বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে গণভোট চাই, আর তাতেই বেজায় ক্ষেপে গিয়েছেন এবং অস্বস্তিতে পড়ে গেছেন মোহাম্মদ ইউনূস। তিনি জানেন গণভোট হলে এই মুহূর্তে তিনি থাকবেন না, তার ভূমিকা হবে সাধারণ নাগরিকের মতো। আর সেটাই তো স্বাভাবিক, কারণ যতক্ষণ না কেউ নির্বাচিত হচ্ছে জনতার ভোটে, গণভোটে, ততক্ষণ তিনি রাজা, আর নির্বাচন হয়ে গেলে তিনি রাস্তার ফকির হয়ে যাবেন। অনেকে অভিযোগ করেন, স্বয়ং শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের সুপ্রিমো অভিযোগ করেছেন দেশের প্রচুর টাকা মেরেছে, গ্রামীণ ব্যাংকের টাকা মেরেছে, শ্রম আইন লঙ্ঘন করেছে, যারা তার হয়ে কাজ করেছে তাদের টাকা দেয়নি সেই সমস্ত মানুষগুলোকে যারা ঋণ নিয়েছিল। আর এই সমস্ত অভিযোগ সরাসরি তার ওপর আছে, এবং বাংলাদেশের আইন মোতাবেক তিনি ছিলেন অভিযুক্ত। আপনারা জানেন মাত্র 24 ঘন্টা হেরফের হলে ফের আসামি হিসেবে চিহ্নিত হতেন মোহাম্মদ ইউনূস। সেই মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে বেছে তিনি এবং তার লোকজন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সে অভিযোগগুলোকে সমস্ত কিছু সে ফাইল সরিয়ে দিয়েছেন এবং সমস্ত মামলা প্রত্যাহার করতে বাধ্য করেছেন।
এখন তিনি চাইছেন মসনদে যতদিন থাকা যায় ততদিন থাকবেন, কিন্তু তার পাকা ধানে মই দিয়েছে এই সেনাপ্রধান। তিনি বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ভোট করতেই হবে। আর তাতে যে কথা বলছিলাম, এক কথায় মুচড়ে পড়েছেন। এমন মুচড়ে পড়লেন যে গোটা রাত যমুনায় অর্থাৎ তার বাসভবনে গোটা রাত ধরে নাটক হলো। শুরু হলো পরিকল্পনা, কিভাবে মানুষকে চোখে ধুলো দিয়ে টিকে থাকা যায়। সেখানে ঠিক হয় তিনি বলবেন তিনি পদত্যাগ করবেন। সেই নাটকটাও করেছিলেন। তার যে চেলা রয়েছে সেই চেলাদের ডেকেছিলেন। ওই অল্প বয়সী চেলা নাহিদ সে প্রেসের সামনে এসে বলেন যে মোহাম্মদ ইউনূস তিনি কাজ করতে পারছেন না, পদত্যাগ করতে পারার সম্ভাবনা প্রবল। কেন বলেছিলেন? সেই পুরনো নাটক, সিম্প্যাথি, সহানুভূতি পেতে। কিন্তু এই মানুষটা তিনি তার জায়গায় দাঁড়িয়ে আছেন। এটা ঠিক, এই ধরনের মানুষ থাকলে, শক্তিশালী শক্ত পেশাদার মানুষ থাকলে অবশ্যই তাদের শক্তিশালী করবে। আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আনন্দ পাওয়ার কিছু নেই, কিন্তু একজন পেশাদার মানুষ যদি থাকেন তার সুফলও আছে। যেমন মোহাম্মদ ইউনূসের সঙ্গে একদিকে যেমন গণভোট নিয়ে ক্রমশ দূরত্ব বাড়ছে, ঠিক তেমনই দূরত্ব বাড়ছে বিভিন্ন বৈদেশিক শক্তিকে যেভাবে মোহাম্মদ ইউনূস এবং তার দলবল বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে। অর্থাৎ হিউম্যানিটেরিয়ান করিডর বা মানবিক করিডরের নামে যেখানে শুয়োরের মাংস এবং অন্যান্য সামগ্রী রাখাইন প্রদেশ সেখানে পৌঁছে দেওয়ার কথা বলছে, যেখানে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের একটা অত্যন্ত সংবেদনশীল একটা সম্পর্ক এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হিউম্যানিটেরিয়ান করিডরের নামে বিদেশি শক্তি তথা মার্কিন যুক্তরাষ্ট্রের যেভাবে প্রবেশ ঘটবে, তাতে সেনা যারা দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে তারা অস্বভাবতই না করছেন। এবং সেনাপ্রধান বলছেন যে এক ছটাক জমিও যদি চলে যায় একবার, তা ফেরত আনতে অনেক কসরত করতে হয়। পৃথিবীর ইতিহাসে তাই দেখেছি। ভেবে দেখুন, পৃথিবীর ইতিহাসে সেটা আফ্রিকা হোক, লাতিন আমেরিকা হোক, গোটা পৃথিবীর দুনিয়ায় যেখানে হিউম্যানিটেরিয়ান করিডর হয়েছে, সেই হিউম্যানিটেরিয়ান করিডরের নামে যেভাবে বৈদেশিক শক্তি ঢুকে পড়ে, পরবর্তীকালে সেই দেশটার সার্বভৌমত্ব নষ্ট হয়। এটা ইতিহাস বলছে। তাহলে বোঝাই যাচ্ছে একাধিক কারণে এই দুজনের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। বৈঠক হচ্ছে, অবশ্যই নিয়মিত বৈঠক হচ্ছে, কিন্তু সেই বৈঠক আদৌ ফলপ্রসূ হচ্ছে না। কারণ মোহাম্মদ ইউনূস গো ধরে বসে আছেন, গণভোট করবেন না। তিনি সমাজ সংস্করণের নামে সময় নষ্ট করতে চাইছেন। তিনি চান না কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করুক, কারণ তার যে রাজনৈতিক দল অর্থাৎ নয়া গঠিত তার যেসব চেলুয়ারা রয়েছে, নাহিদ এবং অন্যান্যরা, সেই ছাত্রদের এখনও তৈরি হতে সময় লাগবে। অন্যদিকে এখন যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে বলছে জামাতে ইসলামেও অর্থাৎ জামাতে ইসলামী যারা, তারাও ভালো ফলাফল করতে পারবে না। স্বভাবতই বিএনপি চলে আসবে। আর বিএনপি চলে এসে যে জীবনে রাজনীতি করেনি, কারণ বিএনপিতে অনেক প্রাক্তন মন্ত্রীরা রয়েছে, বিএনপিতে অনেক মানুষজন এমন রয়েছেন যারা শাসন ক্ষমতা দেখে এসেছেন, তারা প্রশাসক ছিলেন, তারা মন্ত্রিত্ব তারা করেছেন, তারা আওয়ামী লীগের সঙ্গে লড়াই করেছেন, গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন। সুতরাং তারা এই মানুষটাকে মেনে নেবে না। সুতরাং মোহাম্মদ ইউনূসের সঙ্গে দূরত্ব তো বাড়ছেই। এবার দূরত্ব যেমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে দুজনের মধ্যে একজন কাউকে থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে তাত্ত্বিকভাবে বলুন বা বাস্তব বলুন, দুজনের মধ্যে একজনকে হাঁটতে হবে, একজনকে জিততে হবে। হয় মোহাম্মদ ইউনূস জিতবে, নয়তো সেনাপ্রধান জিতবে। কেন বলছি? তার কারণ সেনাপ্রধান স্বয়ং বলেছেন ডিসেম্বরের মধ্যে গণভোট করাতে হবে। আর ডিসেম্বরে যদি গণভোট করতে হয়, তাহলে তার রোড ম্যাপ এখন স্পষ্ট করতে হবে মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূস এই সময় বলছেন যে না, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে গণভোটে বা মানুষের ভোটে যাতে কোনো রকম বিচ্যুতি না থাকে, সে দায়িত্ব আমার রয়েছে, আমি সময় নিয়ে করব। আসলে সে সময় নিতে চাইছে। যত দিন তিনি সময় নেবেন, তত জানেন বিরুদ্ধ শক্তিগুলোকে আস্তে আস্তে করে দাবিয়ে দিতে পারবে। অন্যদিকে সেনাপ্রধান তিনি বলে দিয়েছেন, জানেন তো, মানুষের মুখের শব্দ হচ্ছে বানের মতো, সে শব্দ ফেরত আনা যায় না।
সুতরাং সেনাপ্রধান বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ভোট যদি না করতে পারে তাহলে চূড়ান্ত সংঘাত, অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে চূড়ান্ত সংঘাত হবে প্রধান উপদেষ্টা। এখন প্রমাদ গুনছেন উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার কারণ তিনি জানেন সেনাপ্রধানকে খুব সহজে হাতের মুঠোতে আনা যাচ্ছে না, তিনি পেশাদার মানুষ। তাহলে কি করণীয়? করণীয় একটাই, এই সেনাপ্রধানকে তার সরাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই সেনাপ্রধানকে মোহাম্মদ ইউনূস কিভাবে সরাবে? পদ থেকে সরাবে? এতটা সোজা না। তার কারণ এই মানুষটি আবার সেনাবাহিনীতে যথেষ্ট জনপ্রিয়। চেষ্টা তো হয়েছে, যখন সেনাপ্রধান রুশ দেশে গিয়েছিলেন সফরে, একেবারে সরকারি সফরে, সেই সময় খলিলুর রহমানকে বসিয়ে চেষ্টা করা হয়েছিল এই সেনাপ্রধানকে উৎখাত করা যায় যদি, এবং সেনাবাহিনী তাদের মনোনীত লোককে ঠুটো জগন্নাথের মতো সেনাবাহিনীতে যদি বসানো হয়েছিল। কিন্তু কি হলো? করতে পারলেন না। আমি একটু চলে যাব যে পাকিস্তানের ঘটনা অথবা বাংলাদেশের ঘটনা। অতীতে কি হয়েছে? সেনাপ্রধান যখনই দেখেছে, বা আফ্রিকার বিভিন্ন দেশে সেনাপ্রধান যখনই দেখেছে যে নড়বড়ে গণতন্ত্র এবং অন্তর্বর্তী সরকার কাজ করছে না, সে ক্ষমতা নিয়ে নিতে পারে। কিন্তু জানেন, ওয়াকারুজ্জামান এমন একজন মানুষ, তিনি পেশাদার মানুষ, তিনি ক্ষমতা রাজনীতিতে থাকতে চাইছেন না, তিনি চাইছেন তার ঊর্ধ্বের সম্মান রাখতে। আর এখানেই হয়েছে মুশকিল। একদিকে যদি তিনি ক্ষমতা না নিয়ে নেন এখন, তাহলে তার শুধু সেনাবাহিনীর পদ যাবে যে তা নয়, অর্থাৎ সেনাপ্রধান তো থাকবেই না, বরং উল্টে তার প্রাণঘাতী সমস্যা হয়ে যেতে পারে, তাকে হত্যা করা হতে পারে। হয়েছে, ইতিহাসে অনেকবার হয়েছে। কারণ এখন লড়াইটা ডু অর ডাই। ডিসেম্বরের মধ্যে একজন থাকবেন, হয় বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অথবা মোহাম্মদ ইউনূস। এখন প্রশ্ন হচ্ছে কে থাকবে? এই সমস্যার কি আদৌ সমাধান হবে? বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে? একদল বলছেন মোহাম্মদ ইউনূস তিনি সংস্কার করুক। কিন্তু কি জানেন, পরীক্ষা করে দেখা গেছে, আমার কথা নয়, বাংলাদেশের মিডিয়াতে প্রচারিত এই ফেসবুক, বিভিন্ন সামাজিক মাধ্যমে এই মুহূর্তে যারা মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছে, বেশিরভাগটাই করানো হচ্ছে, অর্থাৎ ডিজিটালি বিজ্ঞাপন করানো হচ্ছে। খোঁজ পাওয়া গেছে বিভিন্ন কোম্পানি নেমে পড়েছে, টাকা নিয়ে করছে। অন্যদিকে এই মানুষটি চাইছেন গণভোটের মাধ্যমে মানুষ নির্বাচন করুক। আসলে বাংলাদেশ একটি সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে আছে। আমি বলবো ঐতিহাসিক সন্ধিক্ষণ। সেনাপ্রধানের পদ বাংলাদেশের গণতন্ত্রের পদ। যাকে বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মসনদে বসবে। অন্যদিকে এক নায়কতন্ত্র, ডিক্টেটরশিপ চালানোর জন্য সমস্ত আয়োজন করছে মোহাম্মদ ইউনূস। অনেকে বলছেন মোহাম্মদ ইউনূস তবেই ক্ষমতায় টিকে থাকবে যখন সেনাপ্রধানকে সরিয়ে দিতে পারবে। এই সেনাপ্রধানকে শুধু কি পদ থেকে সরালে হবে, নাকি দুনিয়া থেকে সরিয়ে দেবে? সময়ই বলে দেবে। জয় হিন্দ।